আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 4। লেখিকা ফারজানা মনি। গল্প পাঠে আমি জান্নাতুল ফেরদৌস। আহ তাহলে এটার নাম কি কিশোরী বয়সের আবেগ? অন্যদিকে আরিফ আবার ছাদে চলে গেল। কিছুক্ষণ ছাদের সোফায় বসে থাকার পর একটি একটা রক্তিম গোলাপের দিকে তার চোখ আটকালো। সে মুহূর্তে উঠে গিয়ে তা ছিঁড়ে ছিঁড়ে এনে আবার সোফায় এসে বসলো। আরিফ গোলাপটিকে দেখছে। গভীর দৃষ্টিতে দেখছে। হয়তো এই গোলাপের মাঝে তার প্রেয়সীর লাজের রক্তিম চেহারাটা সে খুঁজে পাচ্ছে। হঠাৎ আকাশের পানে তাকিয়ে আরিফ বলে উঠল, প্রেয়সী, আমি তোমাকে চাই, সব সময় চাই। জানি না আমাদের কখনো মিল হবে কিনা, কিন্তু মৃত্যুর পরেও আমার হৃদয় থেকে ভালোবাসা একটুও কমবে না। তারপরেও যদি আমি তোমাকে না পাই, তুমি আমার হৃদয় থেকে একটু বিচ্ছিন্ন হবে না। বাস্তবে না হোক, কল্পনাতে তুমি শুধু আমার। বেলা 12টা বাজে। মেঘ রুমে গিয়ে আবিরের শান্ত মুখের পানে তাকিয়ে আছে। এই ঘুমন্ত পুরুষটি একান্তই মেঘের ব্যক্তিগত পুরুষ। হঠাৎ আবির চোখ বন্ধ রেখে বলে উঠল, বউ, এভাবে তাকিও না প্লিজ, আমার লজ্জা লাগে। মেঘ চোখ সরিয়ে নিল আর বলল, বেলা 12টা বাজে, এবার তো জেগে উঠুন। আমি মিমের রুমে যাচ্ছি রেডি হতে, আপনি উঠে নামাজে যান। বলে মেঘ চলে গেল। আবির অবাক। যাহ, এ এর আবার কি হলো? আমার লজ্জা লাগলে কি আমি বলতেও পারবো না? এই জন্যই লোকেরা বলে, বউয়ের মন বোঝা নয় রে নয় সোজা। বলে বলে আবির তাওয়ালে বেঁধে উম ও তোয়াল কাঁধে তুলে গোসলে ঢুকলো। মিম আর মেঘ সাজতে বসেছে। পুরা ঘর এলোমেলো করে পুরো ঘর এলোমেলো করে নিয়েছে। তখনই রুমে আদি ঢুকলো। বলল, তোমাদের কি হয়েছে? মিম, কেন? আদি, আম্মু বলেছে আজকে রেডি হতে দেরি হলে রেখে চলে যাবে। মিম, তুই কি আমাদের এটা বলতে এসেছিস নাকি অন্য কোনো মতলবে? আদি, না মানে আসলে তোমাকে দেখতে এলাম। মিম, দেখা শেষ, তাহলে এখনই বের হয়ে যা রুম থেকে। আদি, ভাবছি। মিম, কি? আদি, তোমাকে তেঁতুল গাছের পেতনির মতো লাগছে, শেওড়া গাছেরও। মিম, আদির বাচ্চা আদি, বলে মিম চিৎকার দিল। আদি ছুটে দৌড় দিল। মিম কাঁদো কাঁদো হয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। আপু, তুমি আদিকে কেন কিছু বললে না? ও আমাকে তেঁতুল গাছের পেতনি বলেছে। মেঘ, শেওড়া গাছের পেতনিও বলেছে, সেটা কেন বলছিস না? এই যে মশাই, গল্প শুনতে শুনতে তো গল্পের কাছে হারিয়ে যাচ্ছেন। সাবস্ক্রাইবটা কে করবে? তাড়াতাড়ি সাবস্ক্রাইব আর লাইক করে রাখুন, না হলে পরবর্তী গল্পটা কিন্তু আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছাবে না। পরবর্তী পর্বটা পেতে হলে আপনি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, করবেন কিন্তু মনে করে। চলুন গল্পে বেরা যাক। মিম, আপু তুমিও? মেঘ মিমের রাগ বুঝতে পেরে বলল, সুন্দর লাগছে। মিম, মনে হচ্ছে রাজকন্যা রাজকন্যা ভাব, শুধু একটা রাজপুত্রের অভাব। মাত্র এসএসসি দিয়ে কলেজে ওঠা কিশোরীর মনে আবেগের সাদা মেঘ উড়ে আজকাল। শাড়ি অপছন্দ করা মেয়েটাও এখন শাড়ি দেখলে তাকিয়ে থাকে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক পরে মাঝে মাঝে আহ ললাটের নিচে যুগ্ম যুগলেও মাঝে ছোট একটা টিপ পড়ে। আচ্ছা, এখানে অন্য কিছু লেখা আছে আমি বুঝতে পারিনি, তাই পড়তেও পারিনি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। টিপ পরে নিজেকে সাজিয়ে নেয়। মেঘের মুখে রাজপুত্রের কথা শুনে লাজে রাঙ্গা হয়ে উঠেছে তার দু চোখ। মুহূর্তেই ভেসে উঠল সকালের স্মৃতি, যে স্মৃতি পুরো অস্তিত্বে জুড়ে আরিফ। হঠাৎ নিচ থেকে সবার শব্দ পাওয়া যাচ্ছে। মেঘ বলল, মিম তুই আয়, আমি নিচে যাই। সবার শব্দ পাওয়া যাচ্ছে, সবাই রেডি হয়ে নিচে এসে গেছে। মিম, আচ্ছা মিম, আচ্ছা যাও। বলে মিম আয়নার সামনে নিজেকে দেখছে আর মনে মনে বলছে, মনে হচ্ছে কি যেন নেই।
হঠাৎ এক গম্ভীর সুর ভেসে এলো, কপালে টিপ আর চুলে একটা ফুল। আকস্মিক ঘটনায় মিম হকচকিয়ে গিয়ে গেল। সামনে তাকালে দেখলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, তার চুলে একটি গোলাপ আটকে দিচ্ছে, যার প্রতিবিম্ব আয়নায় স্পষ্ট। মিম ভূত থাকার মতো দেখার মতো চমকে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এখানে? আরিফ ড্রেসিং টেবিলের উপর থেকে একটা টিপ নিয়ে মিমের কপালে পরিয়ে দিয়ে বলল, নাও, পারফেক্ট। মিম হঠাৎ শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কি করেন? আরিফ আহ অন্য অনেকদিন হলো তোমার সাথে ঝগড়া করি না, তাই তোমাকে মিস করছিলাম। মিম আমাকে মিস? আরিফ না, তোমার ঝগড়াকে। আমার বয়েই গেছে তোমার মতো ঝগড়াটে মেয়েকে মিস করতে। মিম গাল ফুলিয়ে হন হন করে ছুটে গেল নিচের দিকে। আরিফ তাকিয়ে আছে মিমের যাওয়ার পানে। মিমের পায়ের নুপুরের শব্দ যেন তার মনে ঝড় তুলছে বারংবার। আর আজ মেয়েটাকে একটু বেশি বড় বড় লাগছে। পরনে ভারী লেহেঙ্গা, দুহাত ভরা চুড়ি, হাতে মেহেদি, চোখে কাজল, খোলা চুল, রক্তিম গোলাপ কানে, গোলাপ, কপালে ছোট্ট একটি টিপ। আরিফের কাছে সৌন্দর্যের আরেক নাম মিম। মিম নিচে চলে আসলে দেখলো সবাই রেডি। বাড়ির ছেলেরা জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরলো। সবাই রওনা হবে তানভীরের বরযাত্রী হয়ে। মেঘ আজ একটু বেশি সেজেছে, তার একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। হঠাৎ বাড়ির মেইন গেটে চোখে যেতেই দেখলো সবাই নামাজ পড়ে ফিরছে, কিন্তু আবির ভাই কই? আহ তোকে কোথায় দেখা যাচ্ছে না, তাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? মেঘের মনটা সরাসরি খারাপ হয়ে গেল। মেঘ এতক্ষণ অপেক্ষায় ছিল বাড়ি ফিরলেই বলবে, আহিয়ার আব্বু আমাকে কেমন লাগছে বলুন তো। কিন্তু তিনি কোথায়? হঠাৎ বাইরের শব্দে মেঘের হুঁশ ফিরল। হঠাৎ বাইকের শব্দে মেঘের হুঁশ ফিরল। দেখলো আবির হেলমেট খুলে দেখলো আবির হেলমেট খুলে বাইকটি পার করছে, তার হাতে একটা ছোট্ট শপিং ব্যাগ। মেঘ কি হয়েছে আহিয়ার আপু? আবির দরজার দিকে তাকিয়ে দেখলো মেঘ একটা নীল রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে। তানভীর যখন বন্যার জন্য শপিং এ গিয়েছিল, তখন তানভীর একই রকম 3টা লেহেঙ্গা নেয়। আগের মিম আগের মিম আর মেঘের জন্য নীল রঙের লেহেঙ্গা চয়েস করে দেয়, আর তানভীর বন্যার জন্য মেরুন কালারের লেহেঙ্গা চয়েস করে। নীল লেহেঙ্গাতে আবিরের অষ্টাদশীকে যেন আজ নীল পরি লাগছে। আবির কিছুক্ষণ তাকিয়ে থেকে আহ আবির কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার নীল পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছি না, যেটা গত পরশু আনলাম। মেঘ আলমারি আলমারিতে খুঁজলে তা কি করে পাবেন? আমি তো সব আগে আলমারি থেকে নামিয়ে গুছিয়ে রেখেছি। আবির মেঘের পেছন থেকে কোমরে আঁকড়ে ধরে বলল, আই নো মাই ব্লু ফেয়ারি, আমি আগেই দেখেছি। মেঘ তাহলে পাচ্ছি না বলছেন? পুরো কথা শেষ হওয়ার আগেই আহ মেঘ অনুভব করলো আবির তার গলায় কিছু পরিয়ে দিচ্ছে। মেঘ পেছনে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। আবির ঠোঁটের কোণে দুষ্টু হাসি এনে বলল, এবার ছাড়ো না, এবার ছাড়ো, না হলে আমার মত পরিবর্তন হয়ে যাবে। নিজের সাজ নষ্ট না করতে চাইলে আমার থেকে দূরে থাকুন। মেঘ আবিরকে ছেড়ে 2 কদম পিছিয়ে গিয়ে বলল, জলদি রেডি হন, না হলে রেখে চলে যাবে। আবির মেঘের বাচ্চামো দেখে মুচকি হাসলো। তারপর আরেকটা শপিং ব্যাগ মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটাতে বন্যার জন্য একটি নেকলেস আছে, তোমার পক্ষ থেকে তোমার বেস্টুকে দিয়ে দিও। মেঘ বলল, আবির ভাই আপনি সবার কথা কত ভাবেন, আমার তো মনেই ছিল না যে বেবিকে কিছু দিতে হবে। উফ, কে যে বলেছে চাচাতো বোনকে বিয়ে করতে, সারাদিন ভাই ভাই করে।
এত ভাই ভাই করলে বাচ্চার বাপ কখন হতে পারবো? কখনো হতে পারবো না। আমার আর আহিয়ার আমার এত ভাই ভাই করলে বাচ্চার বাপ কখনো হতে পারবো না। আর আমার আহিয়াও আসবে না। হায়রে কপাল আমার!